নমস্কার, ফোকলোর অ্যান্ড হেরিটেজ স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। বিষয়টা হচ্ছে সংগ্রহশালা বিদ্যা ও লোকসংস্কৃতি বিদ্যা, ফোকলোর স্টাডিজ অ্যান্ড মিউজিওলজি। এই যে দুটোর মধ্যে একটা আন্তঃসম্পর্ক বা ইন্টার রিলেশনশিপ আছে দুটো সংস্কৃতি চর্চার ক্ষেত্রের মধ্যে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, যেটা খুব কম আলোচিত হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো লোকসংস্কৃতি বিদ্যা হচ্ছে লোকসংস্কৃতি আলোচনার ক্ষেত্র। লোকসংস্কৃতি বিদ্যাকে ফোকলোরিস্টিক্স বলা হয়, ফোকলোর স্টাডিজ বলা হয়। আসলে ফোকলোর যা কিনা মানুষের ট্র্যাডিশনাল যে নলেজ, ট্র্যাডিশনাল ওয়ে অফ লিভিং, ট্র্যাডিশনাল আর্টিফ্যাক্ট, এগুলো নিয়ে চর্চা করে এবং সেই চর্চার মধ্যে যেমন তার ওরাল ট্র্যাডিশন থাকে, ঠিক সেইভাবে তার মেটেরিয়াল কালচার থাকে, তার বিশ্বাস অ্যান্ড সংস্কার মানে তার বিলিফ সিস্টেম থাকে, তার পারফর্মিং আর্ট থাকে, তার যে ট্র্যাডিশনাল উইজডম বা ট্র্যাডিশনাল নলেজ সিস্টেম সেটাও থাকে। তো এটাই হচ্ছে ফোকলোর। আর মিউজিয়াম স্টাডিজ বা মিউজিওলজি হচ্ছে যেখানে আমরা বলি যে বিভিন্ন আর্টিফ্যাক্টকে প্রদর্শন করা হয়, সেগুলোর প্রিজার্ভেশন করা হয়, সেগুলোর সম্পর্কে অ্যানালিসিস বা রিসার্চ করা হয় এবং সেগুলোকে প্রিজার্ভেশন বা সংরক্ষণও করা হয়। এবং আজকে সারা পৃথিবীব্যাপী অসংখ্য মিউজিয়াম আছে, বিভিন্ন ধরনের মিউজিয়াম আছে, সেগুলো আসছি আমি আলোচনায়। প্রথমে বলি যে এই মিউজিয়াম কথাটা কী থেকে এসেছে। ইংরেজি মিউজিয়াম শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে সংগ্রহশালা, কোথাও কোথাও জাদুঘর বলে। যদিও ঠিক মিউজিয়াম কথাটাকে ঠিক জাদুঘর দিয়ে প্রকাশ করাটা একটু কঠিন ব্যাপার বা একটু একটু ইরেলিভেন্ট মনে হয় যেন। তার থেকে অনেক ভালো বাংলা শব্দ সংগ্রহশালা বা প্রদর্শনশালা, কোথাও কোথাও কীর্তিশালাও বলা হয়েছে, প্রত্নশালাও ব্যবহার হয়। তো এই যে মিউজিয়াম কথাটা এলো কোথা থেকে? এটা একটা গ্রিক শব্দ, মৌজিয়াম থেকে এসেছে, মৌজিয়ান থেকে এসেছে, যেটা গ্রিক দেবী যিনি মিউজ তাদের বাসস্থান, এবং ল্যাটিনে ভাষান্তরিত হয়ে পরবর্তী সময়ে মিউজিয়াম কথাটা এসেছে। এটা সেই অর্থে সংগ্রহশালা বলা হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের কালচারাল এলিমেন্টগুলোকে রাখা হয় মানুষের দেখার জন্য, এবং তার যে প্রদর্শন, সেই প্রদর্শন একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয়, একটা সায়েন্টিফিক নিয়ম মেনে হয়, এবং একটা তার জন্য আলাদা একটা ভবন নির্দিষ্ট থাকে, তার জন্য আলাদা গ্যালারি বা বিথি নির্দিষ্ট থাকে, তার জন্য আলাদা বিশেষজ্ঞরা থাকেন যারা কিনা সেই বিষয়গুলোকে সাজান, সজ্জিত করেন, তাকে সংরক্ষিত করেন বিশেষ পদ্ধতিতে, এবং সেটা সম্পর্কে সেখানে আলোচনা করে দেন যাতে যারা ভিজিটার বা যারা দর্শক তারা পুরো বিষয়টা বুঝতে পারে। এবং মূলত এই মিউজিয়ামগুলোতে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে তারই একটা আর্কাইভ করা হয়, তার ইতিহাস, তার অতীত, তার বর্তমান, তার ভবিষ্যৎ ইত্যাদি সব কিছুই সেখানে সুরক্ষিত করা হয় বা সংরক্ষিত করা হয়। এবং টার্গেট পিপলও আলাদা আলাদা হতে পারে। কিছু কিছু মিউজিয়াম বা প্রদর্শনশালা আছে যেটা বিশেষজ্ঞদের, নির্দিষ্ট বিশেষজ্ঞদের, যেমন বটানিক্যাল মিউজিয়াম, সেখানে বটানির যারা তারাই মূলত আগ্রহী হয়। সাধারণ মানুষ যদিও দেখে, কিন্তু আসল রিসার্চ করেন বা ভালো করে বুঝতে পারেন, বোদ্ধা হন সেখানে বটানির যারা স্টুডেন্ট রিসার্চার তারা। ঠিক সেরকম হিস্ট্রি মিউজিয়াম, যেটা ইতিহাসের সংগ্রহশালা, সেখানে ইতিহাসের যারা ছাত্রছাত্রী তাদেরকেই আগ্রহী হতে দেখা যায়। এবং যেখানে ক্রীড়া বিষয়ক স্পোর্টস মিউজিয়াম, সেখানে সাধারণ মানুষ নিশ্চয়ই সেটাকে দেখেন বা সেখানে ভিজিট করেন, কিন্তু সেখানে যারা স্পোর্টস নিয়ে কাজ করেন, যারা স্পোর্টসম্যান, তাদের আগ্রহটা তুঙ্গে থাকে। একইভাবে মিলিটারি মিউজিয়াম হতে পারে, জুলজিক্যাল মিউজিয়াম হতে পারে, বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল মিউজিয়াম হতে পারে, অথবা কোনো একটা পার্টিকুলার নির্দিষ্ট আর্টিফ্যাক্ট নিয়ে, যেমন ডলস মিউজিয়াম হতে পারে,
সেটা একটা উইভিং মিউজিয়াম হতে পারে, উইভার্সদের আকৃষ্ট করার জন্যে বা উইভার্সদের সম্পর্কে সেটাকে তথ্য সংগ্রহ করে সংরক্ষণ করার জন্য। এইভাবে পার্টিকুলার কোনো একটা ফোকাস এরিয়া নিয়েও কখনো কখনো মিউজিয়াম তৈরি হয়। তো সাধারণভাবে মানে আমরা দেখতে পাই যে এই যে মিউজিয়ামগুলো, সেই মিউজিয়ামগুলো একটা দীর্ঘমেয়াদী একটা তাদের পরিকল্পনা থাকে। সেই মিউজিয়ামগুলোর মধ্যে একটা কোনো নির্দিষ্ট বিষয়কে, যেমন ধরি আমি যদি মেক্সিকোর যে অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, এই মিউজিয়ামটি অত্যন্ত বৃহৎ একটি মিউজিয়াম, পৃথিবীর ওয়ান অফ দ্য মানে বিগ মিউজিয়াম বলা যেতে পারে। এবং সেই মিউজিয়ামটায় অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম বোধহয় এটা প্রথম বা দ্বিতীয় স্থানে থাকে। এখানে অ্যানথ্রোপোলজি মানে নৃবিজ্ঞান, যেহেতু সেখানে মানুষের জীবনের বিভিন্ন যে ফেজ, যেমন প্রিহিস্টোরিক পিরিয়ডে প্রথম যে অস্ট্রালোপিথেকাস থেকে মানুষের যাত্রা শুরু, সেই আফ্রিকায় যে অস্ট্রালোপিথেকাসের ফসিল পাওয়া গেছে সেগুলো সেখানে রাখা আছে। তারপর হোমো ইরেক্টাস, হোমো হেবিলিস, হোমোসেপিয়েন্স, বিভিন্ন ফেজে মানুষের যে শারীরিক গঠন, মানুষের যে বিভিন্ন কালচারাল এলিমেন্টগুলো, তার যে আর্টিফ্যাক্ট, তার যে জীবনযাত্রা, তার যে মানে লাইফের বিভিন্ন ফেজ, তাদের যে বিভিন্ন ধরনের লাইভলিহুড, সেখানে শিকারী সংগ্রহজীবী ছিল সে এক সময়, তারপর সে পশুপালক হয়েছে, তারপরে সে শিফটিং কাল্টিভেশন শিখেছে, সে আর্টিজেন হয়েছে, সে এগ্রিকালচারের আবিষ্কার করেছে, সে নগর গড়েছে, সে আরবানাইজড হয়েছে, সে ইন্ডাস্ট্রি স্থাপন করেছে। এই যে এক একটা ফেজ তার, সেই ফেজগুলোকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। বিভিন্ন ধরনের মিউজিয়ামের কথা বলছিলাম, যার মধ্যে আমরা জানি কলকাতাতেই রয়েছে সায়েন্স মিউজিয়াম, আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম, চারু ও কারু সংগ্রহশালা, যেমন আমাদের বাগনানে আছে আনন্দ কীর্তিশালা। সেরকম অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামের কথা বলছিলাম যে আমি দেখেছি মেক্সিকোতে যে নৃতত্ত্বের সংগ্রহশালা। আমাদের নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম আছে কলকাতায়, খুব সুন্দর। সেখানে বাচ্চাদের উপযোগী করে বিভিন্ন দেশের পুতুল ইত্যাদি নিয়ে সেই সংগ্রহশালা বা মিউজিয়ামটিকে সাজানো হয়েছে। আদিবাসী বা ট্রাইবাল মিউজিয়াম তো ভারতবর্ষের বিভিন্ন ট্রাইবাল অধ্যুষিত অঞ্চলগুলোতে আছে, যেমন আসামে রয়েছে, যেমন শিলংয়ে আছে, এরকমই আমি দেখেছি মধ্যপ্রদেশে রয়েছে, এছাড়া ইয়েতে কি যেন আরাকু ভ্যালিতে রয়েছে। তো এই আদিবাসী সংগ্রহশালাগুলোও কিন্তু খুবই আকর্ষণীয়, কেননা সেখানে আদিবাসী জনজীবন যে এক একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীর যে জনজীবনের যে বিভিন্ন ধরনের তাদের কালচারাল এলিমেন্ট, তাদের পোশাক, তাদের খাদ্যাভ্যাস, তাদের তাদের যে গয়না, তাদের সাজসজ্জা, তাদের বিশ্বাস সংস্কার, তাদের ঘর বাড়ি, এই সমস্ত কিছু সেখানে প্রদর্শিত হয়। এবং অনেক ক্ষেত্রে এটা মানে লাইভ মিউজিয়াম হয়, অর্থাৎ কিনা সজীব সংগ্রহশালা বা জীবন্ত সংগ্রহশালা বা লাইভ মিউজিয়ামের কনসেপ্টটা কীরকম সেটা আমি চীনে গিয়ে দেখেছি। চীনের কুনমিংয়ে ওখানে যে এথনোগ্রাফিক মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামে বিভিন্ন যে ওখানকার যে বিভিন্ন ট্রাইবাল কমিউনিটি, তাদেরকে এক একটা ছোট গ্রামের মডেলের মতো দেয়া হয়েছে। বিশাল বড় এরিয়ার মধ্যে সেই মিউজিয়ামটি, অত্যন্ত সুন্দর সেই মিউজিয়ামের মধ্যে এরকম ছোট 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 গ্রাম, মডেল গ্রাম তৈরি করা হয়েছে। যেমন ধরা যাক যে কোনো একটা কমিউনিটির একটা মডেল গ্রাম করা হয়েছে, সেই গ্রামের মধ্যে তাদের বাড়ি ঘরদোর কীরকম হয় সেই মডেলের মাধ্যমে, একদম লাইফ সাইজের বড় একটা বাড়ি যেরকম হবে, হয়তো একটা গ্রামের মধ্যে 50টা বাড়ি থাকে, কিন্তু এই মডেল যে মিউজিয়াম, এই মডেল যে গ্রাম, সেই মডেল গ্রামের মধ্যে 2-3টে বাড়ি দিয়ে একটা মানে গ্রাম তৈরি করা হয়েছে। এবং তার মধ্যে ওই জনজাতিরই মানুষদেরকে, তারা কিন্তু ওখানে এমপ্লয়েড, ওই জনজাতির মানুষরা ওখানে প্রত্যেক দিন সকাল হলে চলে আসে, এসে ওই মডেল গ্রামের মধ্যে তারা রান্নাবান্না করে, তাদের যে ট্র্যাডিশনাল ফুড সেইগুলো রান্নাবান্না করে, তার ট্র্যাডিশনাল পোশাকে সজ্জিত থাকে, ট্র্যাডিশনাল গয়না পরে থাকে, তাদের বিভিন্ন যে আর্টিফ্যাক্টগুলো কীভাবে ব্যবহার হচ্ছে সেগুলো তারা করে, সেগুলো ব্যবহার করতে থাকে।
এবং বিভিন্ন যে পরিদর্শকরা আসে, ভিজিটাররা আসে, তারা এসে ওই গ্রামগুলোকে প্রদর্শন করে। এক একটা ছোটো 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 গ্রামগুলোতে, গ্রামে ঢোকে, সেই বাড়ি ঘরদোরের বৈশিষ্ট্য দেখে, তাদের পোশাক আশাক গয়নাগাটি দেখতে পায়, তারা নাচ গান করে এবং সেটা ভীষণ আকর্ষণীয় একটা ব্যাপার হয়ে থাকে যে একটা দেশের মধ্যে কত ধরনের ডাইভার্সিটি থাকে। তো আমাদের ভারতবর্ষে যদি এরকম ধরনের কোনো একটা লাইভ মিউজিয়াম করা যায়, হয়তো সেটা আসামে বা মানে গৌহাটিতে বা শিলংয়ে করা হলো, সেখানে হয়তো আসামের বিভিন্ন জনজাতি, বোড়োরা রইল সেখানে, ডুকপাড়া রইল সেখানে, রাজবংশীরা রইল, আসামের যে রাজবংশী তারাও তো সেখানে ট্রাইবস। তো এরকম বিভিন্ন জনজাতির মানুষ সেখানে থাকলো, কোচ মেচ, এবং তারা তাদের নির্দিষ্ট ওই ঘরের মধ্যে তারা মানে সেই জনজাতি থেকেই কিছু মানুষকে এমপ্লয় করা হলো, তারা ওখানে রান্নাবান্না করবে এবং ওরা রান্নাবান্না করে যারা আসছিল ভিজিটার তাদেরকে মানে খাবারটা বিক্রি করছিল। এবং মানুষ খুব আগ্রহ ভরে যে ওদের যে খাবার দাবার, যেরকম আমি হায়দ্রাবাদে গিয়ে দেখেছি যে ওখানে ওই ব্যাম্বু চিকেনটা ভীষণ আকর্ষণীয়, দর্শকদের খুব আকৃষ্ট করে, সবাই ওটাকে কিনে খায়। তো এরকম এই মডেল গ্রামের মধ্যে হয়তো একটা গ্রাম লেপচাদের, একটা গ্রাম ভুটিয়াদের, একটা গ্রাম জয়ন্তিয়াদের, একটা খাসিদের গ্রাম করে দেওয়া হলো। তাদের সেই রকম বাড়ি, সেই রকম তাদের আর্টিফ্যাক্ট নিয়ে কয়েকজন ওই জনজাতিরই মানুষ সেখানে, তারা তাদের কালচারটা দেখানোর জন্যই থাকবেন। যেমন একটা মিউজিয়ামে কিছু গ্যালারি বয় থাকে, কিছু কিউরেটর থাকে, ঠিক সেরকম এরাও ওই তাদের মানে সংস্কৃতিকে, তাদের ট্র্যাডিশনকে, তাদের কালচারকে ওই গ্রামের মধ্যে নাচে গানে, স্টোরি টেলিংয়ের মধ্য দিয়ে, রান্নার মধ্য দিয়ে প্রকাশ করবে। তো এইরকম একটা ভাবনা কিন্তু ভাবা যায়। সেটা আমি চীনে দেখে এসেছি এবং আমার খুবই ভালো লেগেছে, অসাধারণ ভালো লেগেছে। সেখানে অ্যাকচুয়ালি ওই মিউজিয়ামে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই কারণেই যে সেখানকার যে কনসেপ্টটা সেটা আমাদেরকে দেখানোর জন্য। এটা একটা ফোকলোর মিউজিয়াম বা এথনোগ্রাফিক মিউজিয়াম বলা হয়েছিল। গিয়ে দেখেছিলাম এটা একটা মানে লাইভ মিউজিয়াম এবং সেখানে প্রত্যেকটা জনজাতির যে নাচ গান, বিশ্বাস, সংস্কার সব কিছুই ওখানে খুব সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডেলিগেটসরা এসে সেটা দর্শন করছে। তো এভাবেই আমাদের দেশে বটানিক্যাল, আমাদের শিবপুরে যে বটানিক্যাল মিউজিয়াম, কলকাতায় কিন্তু অনেকগুলো ভালো মিউজিয়াম আছে এবং সেগুলো আলাদা আলাদা ধরনের, মানে যেমন কিছু ইনস্টিটিউটও তাদের নিজস্ব একটা মিউজিয়াম করেছে, যেমন এশিয়াটিক সোসাইটির মিউজিয়াম আছে, বঙ্গীয় সাহিত্য পরিষদের মিউজিয়াম আছে, যেমন আমাদের নৈহাটির যে বঙ্কিম গবেষণা কেন্দ্র, সেখানেও কিন্তু বঙ্কিমচন্দ্রের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র এবং তার সংশ্লিষ্ট যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো নিয়ে একটা চমৎকার মিউজিয়াম রয়েছে। ঠিক একইভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের, বিশিষ্ট মানুষের, তার মৃত্যুর পর তার যে তাকে স্মরণ করার জন্য তার সমস্ত ব্যবহৃত জিনিসপত্র দিয়ে যে ধরনের মিউজিয়াম হয়, যেমন শরৎচন্দ্রের যে জন্মস্থল সেখানে তাকে স্মরণ করে মিউজিয়াম আছে, যেমন রবীন্দ্রনাথের জোড়াসাঁকোতে আমরা জানি যে অসাধারণ একটি মিউজিয়াম আছে। এরকম অনেক বিশ্ববিদ্যালয় তাদের কারিকুলামের মধ্যে মিউজিয়াম স্টাডিজ আছে বা নেই, যাই হোক না কেন, আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যেরকম আমাদের ফোকলোর স্টাডিজ যে বিভাগ রয়েছে সেখানে আমরা একটি ফোকলোর মিউজিয়াম রেখেছি। সেরকমই ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে আশুতোষ মিউজিয়াম, সেটা খুবই বিখ্যাত একটি মিউজিয়াম এবং অসাধারণ সমস্ত আর্টিফ্যাক্টস সেখানে রয়েছে। একইভাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে মিউজিয়াম, সেখানেও কিন্তু প্রচুর ওই অঞ্চলের যে উন্নত যে সংস্কৃতি, ওই অঞ্চলের যে ট্র্যাডিশন, সেগুলোকে খুব চমৎকারভাবে সেখানে প্রদর্শন করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের কিছু কিছু মিউজিয়াম, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে মিউজিয়াম আছে, যেমন রবীন্দ্রভারতীতে রয়েছে, বিশ্বভারতীতে রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে রয়েছে, সেরকম আমাদের কল্যাণীতে রয়েছে। এরকম অনেক বিশ্ববিদ্যালয়ই আছে যারা তাদের একটি করে চমৎকার সংগ্রহশালা লিখেছেন। নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো এখনও রাখেনি, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব আঞ্চলিক চরিত্র থাকে, সেই অঞ্চলের সংস্কৃতি নিয়ে একটি মিউজিয়াম গড়ে তোলা উচিত। এরকম একইভাবে বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো রয়েছে যারা কিনা বিভিন্ন ধরনের
বিদ্যা চর্চা করে থাকেন তাদেরও নিজস্ব মিউজিয়াম থাকা উচিত। এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আছে, সেরকম বঙ্গীয় সাহিত্য পরিষদ বা এশিয়াটিক সোসাইটিরও আছে। তো এরকম প্রত্যেকটা মানে প্রতিষ্ঠানেরই কিন্তু একটা নিজস্ব মিউজিয়াম থাকা উচিত। আবার রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে বিভিন্ন বিভাগগুলো আছে যারা কিনা সংস্কৃতি চর্চার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, যেমন আমাদের ইজেডসিসি সল্টলেকে রয়েছে, সেটাও কিন্তু এই ধরনের, সেখানে চমৎকার একটি মিউজিয়াম রয়েছে। বিভিন্ন জেলায় তাদের জেলা সংগ্রহশালাগুলো রয়েছে, হ্যাঁ, যেরকম কিছু কিছু ক্ষেত্রে একটা নির্দিষ্ট আঞ্চলিক যে সংস্কৃতি সেটা নিয়ে কিছু সংগ্রহশালা গড়ে উঠেছে। এই বিষয়ে মানে উল্লেখযোগ্য একটি সংগ্রহশালা হচ্ছে আমাদের তমলুকের যে তাম্রলিপ্ত সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্র তমলুক শহরে গড়ে উঠেছে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক প্রাচীন সমস্ত নিদর্শন রয়েছে। এই অঞ্চলটা তো অত্যন্ত সমৃদ্ধ একটা সাংস্কৃতিক ক্ষেত্র ছিল, তো সুতরাং সেখানে যে জিনিসগুলো প্রাপ্ত হয়েছে খুবই প্রাচীন এবং খুবই গুরুত্বপূর্ণ সমস্ত বিষয় এখানে প্রদর্শিত আছে। এছাড়া পুরুলিয়া জেলা যে হরিপদ সাহিত্য মন্দির সংগ্রহশালা, চন্দ্রকেতুগড় সংগ্রহশালা, বেড়াচাঁপা বঙ্গীয় সাহিত্য পরিষদ, আচ্ছা, চন্দ্রকেতুগড় সংগ্রহশালাটা বেড়াচাঁপায়, এইরকম ধরনের আরও অনেকগুলো রয়েছে। আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সংগ্রহশালা সেটার উল্লেখ করিনি, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর বিভিন্ন যে আঞ্চলিক ছোট ছোট সংস্থাগুলি রয়েছে, কোনো ব্যক্তিগত উদ্যোগে যে সংগ্রহশালাগুলো গড়ে উঠেছে সেগুলোরও এই প্রসঙ্গে নাম করা উচিত। যেমন আমাদের কাকদ্বীপে ছিল আমাদের মানে আমি যে প্রাথমিক স্কুলে পড়তাম, আমাদের স্কুলের ইতিহাসের শিক্ষক ছিলেন নরোত্তম হালদার। সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এই নামটা খুব একটা উল্লেখযোগ্য নাম, তার কারণ তিনি নিজের একক উদ্যোগে আমাদের ওই কাকদ্বীপ অঞ্চলটি অত্যন্ত প্রাচীন একটি মানে প্রত্নক্ষেত্র, তো সেখান থেকে প্রাপ্ত বহু প্রাচীন একেবারে প্যালিওলিথিক কিংবা চালকোলিথিক সময়কারও বহু নিদর্শন তিনি তার এই সংগ্রহশালায় রেখেছিলেন। এবং আমরা ছোটোবেলায় অত তার গুরুত্ব বুঝতাম না, আমি বড় হয়ে যখন লোকসংস্কৃতি চর্চা করতে শুরু করেছি তখন আমি বুঝেছিলাম। এবং এই সংগ্রহশালাতে এমনও ছিল, মানে মাটির চাক আবিষ্কারের আগেকার সময়কার যে ঝুড়ি, যখন কিনা ঝুড়িটা মানে এই মানে মৃৎপাত্র তৈরি করা হতো ঝুড়ির ওপরে মাটি চাপিয়ে, ঝুড়ি একটা বোনা হতো, ঝুড়ি বুনতে মানুষ শিখে গেছিলো, তারপরে সেই ঝুড়ির ওপরে মাটি লেপে দিত, দেওয়ার পর সেইটাকে আগুনে পুড়িয়ে নিলে ওই বাঁশের ওই যে সেটা পুড়ে যেত, কিন্তু তার একটা ছাপ ওই পোড়া মাটির পাত্রে থেকে যেত। এইভাবে যে তখন মৃৎপাত্র তৈরি হতো, কত প্রাচীন ভাবুন। সেই একটি মৃৎপাত্র আমার কাছে বাঁশ শিল্প নিয়ে কাজ করেছিল ডক্টর অদিতি হালদার, তো তার কাজের সূত্রে ওই সংগ্রহশালা থেকে আমরা এই বিষয়টা দেখেছিলাম। এবং অর্থাৎ যখন মানুষ চাকে করে ঘুরিয়ে মৃৎপাত্র বানাতে পারতো না, চাকের আবিষ্কার হয়নি, সেই সময় সে ঝুড়ির মধ্যে মানে মাটি লেপে মৃৎপাত্র তৈরি করত। সেই নিদর্শনটিও কিন্তু ওই নরোত্তম স্যারের সংগ্রহশালায় ছিল। এখন স্যারের মৃত্যুর পরে তার ছেলেরা ওটা মানে ইয়েতে নিয়ে চলে আসেন, গৌতম তার ছেলের নাম, তিনি ওই সোনারপুরে ওই সংগ্রহশালাটিকে নিয়ে চলে আসেন। এখন বোধহয় সেটা মানে বন্ধই আছে। তো এরকমই অনেক ব্যক্তিগত উদ্যোগে অনেক মানুষ, আমরা এবারে ইন্ডিয়ান মিউজিয়ামে একটি চমৎকার আমাদের কেসিসি এবং পশ্চিমবঙ্গ যে সংগ্রহশালা সমিতি, ডক্টর শচীন্দ্রনাথ ভট্টাচার্য, প্রফেসর শচীন্দ্রনাথ ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের মিউজিওলজির অধ্যাপক, তার উদ্যোগে এবং কেসিসির যারা কর্ণধার তার মধ্যে মৌশ্রুতি আছেন, এদের উদ্যোগে চমৎকার একটি সংগ্রহশালার প্রদর্শনী হয়েছিল, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা সংগ্রহশালা নিয়ে কাজ করেন বা যাদের ব্যক্তিগত উদ্যোগে বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে সংগ্রহশালা গড়ে উঠেছে। যেমন আমাদের সেন্টার ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চেরও একটি সংগ্রহশালা, সবই ব্যক্তিগত উদ্যোগে, সবাই একটু দিয়ে, মানে পৃথিবীর বিভিন্ন দেশে গেছি, যেখানে গেছি সেখান থেকে কিছু কিছু আর্টিফ্যাক্ট নিয়ে এসেছি ভালোবেসে। কখনো ফিলিপিন্স থেকে দারুতক্ষর নিয়ে এসেছি, কখনো আবার চায়না থেকে সেখানকার কিছু আর্টিফ্যাক্ট নিয়ে এসেছি, কিছু মাস্ক ইত্যাদি নিয়ে এসেছি। আবার মেক্সিকো গিয়েছি, সেখানে অবসিডিয়ানের যে আর্টিফ্যাক্ট সেগুলো নিয়ে এসেছি। তো এইগুলো নিয়ে একটু করে আবার আমাদের রঘুরাজপুরে গেছি, সেখানে নারকেলের ওপরে তারা যে পট আঁকে সেই ক্র্যাফট নিয়ে এসেছি।
এই করতে করতে ঘরেই একটা সংগ্রহশালা তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা সেন্টার ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে একটা এক্সিবিশনে অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের কিছু এক্সিবিট সেখানে দিয়েছিলাম। খুবই প্রচুর দর্শক হয়েছিল, কয়েক হাজার, প্রায় 7-8 হাজার দর্শক এই প্রদর্শনশালায় আমাদের সমস্ত এইগুলো দেখেছেন। আমাদের খুব ভালোও লেগেছে এইভাবে অংশগ্রহণ করে। তো এইরকমই মানে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ কিংবা ভারতের বাইরেও প্রচুর কিন্তু লোক সংস্কৃতি সংগ্রহশালা গড়ে উঠেছে বিভিন্ন দেশে। যে ফোকলোর মিউজিয়ামগুলো, মানে একদিকে সেটা ফোকলোরকে প্রদর্শিত করেছে, অন্যদিকে সেটা তার মিউজিয়ামের ধর্মও বজায় রেখেছে। যেমন ন্যাশনাল ফোকলোর মিউজিয়াম অফ কোরিয়া, ফোকলোর মিউজিয়াম অফ গ্রিস, অস্ট্রিয়ান ফোকলোর মিউজিয়াম ভিয়েনাতে আছে, এটা জর্ডন ফোকলোর মিউজিয়াম, দ্য মিউজিয়াম অফ ব্রিটিশ ফোকলোর, স্যান্ডি ফোকলোর গ্যালারি, বাংলাদেশ লোক কারু শিল্প ফাউন্ডেশন, দ্য আমেরিকান ফোকলাইফ সেন্টার ওয়াশিংটন, রিজিওনাল ফোকলোর রিসোর্সেস, ইউনিভার্সিটি অফ ইলিনয়েস, ফোকলোর অ্যান্ড এথনোগ্রাফি আর্কাইভ, ফোকলোর অ্যান্ড ফোকলাইফ, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, ইউএসএ, ডিপার্টমেন্ট অফ ফোকলোর অ্যান্ড এথনোমিউজিকোলজি, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, ইউএসএ। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে অজস্র ফোকলোর মিউজিয়াম আছে। সেখানে ফোকলোরকে এক্সিবিট করা হয়, ফোকলোরের বিভিন্ন বিষয়, তার ওরালিটি যেগুলো রয়েছে, তার ধাঁধা, প্রবাদ, লোককথা, ফোক ন্যারেটিভস, সেগুলোকে ডিসপ্লে করা হয়। তার যে আর্টিফ্যাক্টস, তার যে বিভিন্ন ধরনের কারুশিল্প, চারুশিল্প, সেগুলোকে এক্সিবিট করা হয়। তার যে বিভিন্ন ধরনের পোশাক আশাক, খাদ্যবস্তু, তার যানবাহন, তার ঘর বাড়ি, তার অলংকার, সেগুলোকে এক্সিবিট করা হয়। তার যে বিভিন্ন মানে বিজ্ঞান ও প্রযুক্তির নিদর্শন, যেমন বাংলার ক্ষেত্রে জাঁতা, ঢেঁকি, বিভিন্ন ধরনের মাছ ধরার ট্র্যাপ, গুনি, বৃত্তি, পোলো, তার বিভিন্ন ধরনের শিকারের পদ্ধতি, তার শিকারের বিভিন্ন টুলস, ওয়েপেন্স, সেটা বর্ষা হতে পারে, বল্লম হতে পারে, তীরধনুক হতে পারে, এরকম বিভিন্ন ধরনের ওয়েপেন্স তার যে তার লাইফ প্র্যাকটিসের সঙ্গে যেগুলো জড়িত, তার বিভিন্ন যে পারফর্মিং আর্ট, সেই পারফর্মিং আর্টের সঙ্গেও আবার অনেক আর্টিফ্যাক্ট জড়িয়ে থাকে। যেমন ছৌ নাচ, সেটা একটা রীতি, তার সঙ্গে কিছু বাদ্যযন্ত্র আছে, সেটা হয়তো ধামসা, মাদল, বাঁশি, ঝুমু, ঘুঙুর, এই যে বাদ্যযন্ত্রগুলো, কিংবা একটা মাস্ক বা মুখোশ থাকে, কিছু পোশাক থাকে। তো এইভাবে পারফর্মিং আর্টের সঙ্গেও কিছু ফোক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যুক্ত থাকে, কিছু প্রপস থাকে, কিছু মাস্ক থাকে, কিছু তাদের ড্রেসেস থাকে, অর্নামেন্টস থাকে, এই সব কিছু সেখানে প্রদর্শিত হয়। তো এবং শুধু প্রদর্শিত হওয়া বলা ভুল, সেটা নিয়ে তাদের গবেষণা হয়, তার যে বৈশিষ্ট্য, তার যে বিশেষত্ব, তার যে গুরুত্ব, সেগুলো আলোচনা হয়। মিউজিয়ামের সঙ্গে ফোকলোরের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে রুটটা, সেটা কিন্তু অনেক গভীরে রয়েছে। তার কারণ মিউজিয়ামের মূল উদ্দেশ্যই হচ্ছে যে কোনো না কোনো কালচারাল এলিমেন্টকে, মূলত এছাড়াও অন্যান্য বস্তুকে হতে পারে, যেমন আমি বললাম যে যেখানে অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, সেখানে মূলত মানুষের সঙ্গে সম্পর্কিত যে কালচারাল এলিমেন্টগুলো সেখানে প্রদর্শিত হচ্ছে। আবার বটানিক্যাল মিউজিয়ামে, সেখানে যদি লাইভ মিউজিয়াম হয়, সেখানে প্রচুর গাছপালা থাকবে। বাটারফ্লাই মিউজিয়ামে বিভিন্ন ধরনের প্রজাপতি থাকবে। তো মূল উদ্দেশ্য হচ্ছে সেটাকে এক্সিবিট করা, সেই এক্সিবিট সম্পর্কে যে দর্শকরা যারা দেখতে আসছেন তাদেরকে অবহিত করা, তাদেরকে সেটা সম্পর্কে আগ্রহী করে তোলা, সেইটা সম্পর্কে যদি কারোর গবেষণা বা মানে বিশেষ আগ্রহ থাকে জানার জন্য, তাদেরকেও সেই ব্যাপারে সাহায্য করা। এবং সর্বোপরি প্রতি মুহূর্তে প্রচুর কালচারাল এলিমেন্ট হারিয়ে যাচ্ছে, প্রচুর স্পিসিস হারিয়ে যাচ্ছে। যদি একটা প্রজাপতির মিউজিয়াম হয়, প্রজাপতি সংগ্রহশালা, আমি মালয়েশিয়াতে গিয়ে বাটারফ্লাই মিউজিয়াম দেখেছি, ইনসেক্ট মিউজিয়াম দেখেছি। সেখানে বাটারফ্লাই মিউজিয়ামে এমন অনেক বাটারফ্লাইকে মানে বিশেষভাবে তারা প্রিজার্ভ করে রেখেছে যেগুলো এক্সটিংক্ট হয়ে গেছে।
আবার সেই বাটারফ্লাই মিউজিয়ামের একটা পার্ট আছে লাইভ পার্ক আর কি, সেইখানে প্রচুর জ্যান্ত প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, প্রচুর ফুল রয়েছে সেখানে, প্রচুর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, জাল ঘেরা এরিয়ার মধ্যে গাছপালা রয়েছে। দর্শকরা সেখানে ঘুরে ঘুরে বেরিয়ে সেই প্রজাপতিগুলোকেও দর্শন করতে পারবে। আবার প্রচুর প্রজাপতিকে মানে সলিউশন দিয়ে প্রিজার্ভ করে সেগুলোকেও এক্সিবিট করা হচ্ছে, সেগুলো মরা প্রজাপতি। এবার প্রত্যেক মুহূর্তে প্রচুর মানে এরকম ধরনের আমরা জানি যে প্রজাতিগুলো হারিয়ে যাচ্ছে, ঠিক যেরকম ডাইনোসরের যে হাড় সেটাকে এক্সিবিট করে রাখা আছে মিউজিয়ামে, ঠিক যেরকম মিশরের মমিকে এক্সিবিট করে রাখা আছে বিভিন্ন মিউজিয়ামে। আমাদের কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামেও মিশরের মমি রয়েছে, তুতেনখামেনের যে মমিটা সেটা অত্যন্ত প্রাচীন একটা মমি এবং এটা খুবই দর্শক আকর্ষণের মূলে রয়েছে। তো এরকমই এগুলোকে এক্সিবিট করা এবং দর্শকদের সেই সম্পর্কে আগ্রহী করে তোলা, শুধু নিজের দেশের যে ট্র্যাডিশন সেটা নয়, অন্য দেশের ট্র্যাডিশন, অন্য জনগোষ্ঠীর ট্র্যাডিশন, অন্য বিষয়ের যে নিদর্শন সেগুলো সম্পর্কে, অর্থাৎ জ্ঞান চর্চার একটা বড় মানে দুয়ার বলা যায়, বড় ক্ষেত্র হচ্ছে এই মিউজিয়াম স্টাডি বা সংগ্রহশালা বিদ্যা। এবং সেই জ্ঞান চর্চার সঙ্গে যেহেতু লোক সংস্কৃতি সেটা হচ্ছে মানুষের নিজস্ব সংস্কৃতি, একটা জনজাতির সংস্কৃতি, একটা সংহত জনগোষ্ঠীর নিজস্ব যে ট্র্যাডিশনাল ওয়ে অফ লিভিং, তার সঙ্গে জড়িত বিভিন্ন আর্টিফ্যাক্ট, তার সঙ্গে জড়িত বিভিন্ন হতে পারে সেটা একটা তার কি বলবো, তার হচ্ছে বিশ্বাস, সংস্কার, তার ব্রত পার্বণ, তার বিলিফ সিস্টেম, তার বিভিন্ন ধরনের তার প্রত্যেক দিনকার যে দৈনন্দিন জীবনচর্চা, তার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়, তার যে একটা একটা পরম্পরাগত প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হওয়া কিছু সাংস্কৃতিক উপাদান, সেইগুলো এই মিউজিয়ামে থাকে। সুতরাং যদি আমরা ফোকলোরের কথা বলি, যে ফোকলোরটার মধ্যে আমরা একটা জনগোষ্ঠীর সংস্কৃতি দেখতে পাই, ফোকলোর যে স্টাডিজ সেখানে আমরা একটা জনগোষ্ঠীর সংস্কৃতি নিয়ে চর্চা করি, গবেষণা করি, তাহলে সেই চর্চাকে আরও বাংময় করে তোলে একটা মিউজিয়াম বা সংগ্রহশালা। সেই জন্য বলছে যে মানে এদের দুজনের মধ্যে পরস্পরের একটা পরিপূরক ব্যাপার আছে, যে ফোকলোর আমাকে ওই ট্র্যাডিশন সম্পর্কে নলেজ দেয়, আর সেইটাকে আরও বেশি মেটেরিয়ালাইজ করে, আরও বেশি চাক্ষুষ করতে সহায়তা করে মিউজিয়াম স্টাডিজ। সেই জন্য আমার কালচারাল আইডেন্টিটিটাকে আরও মানে ভালোভাবে এডুকেট করে আমার মিউজিয়াম স্টাডিজ। তো এইভাবেই দুটো বিদ্যার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। এবং শুধু আমি একজন গবেষক, আমি জানতে চাই তাই জন্য আমি জানলাম এরকম নয়, সাধারণ মানুষ এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাত্রছাত্রীদের, শিশুদেরকে এই যে ইন্ডিয়ান মিউজিয়ামে প্রত্যেক দিন বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা আসে, মানে এই যে সংগ্রহশালা প্রদর্শনীর কথা বলছিলাম, এই প্রদর্শনীতে অংশ না নিলে আমি জানতেই পারতাম না যে এখনো পর্যন্ত এত মানুষ মিউজিয়াম ভিজিট করে। ইন্ডিয়ান মিউজিয়ামে প্রত্যেক দিন মানে 500-600, কমপক্ষে 500-600 হচ্ছে স্টুডেন্ট, শুধু আমি মানে ভিজিটার, এমনি নর্মাল ভিজিটারের কথা বাদ দিচ্ছি, শুধু স্টুডেন্টই 2-3টে স্কুলের স্টুডেন্ট প্রতিদিন ভিজিট করে। এবং এই স্টুডেন্টরা স্কুল শুধু নয়, কলেজেরও স্টুডেন্টরা ভিজিট করে। তো তাদের যে জ্ঞান চক্ষু, আমি নিজে যখন স্কুলে পড়তাম, আমাদের স্কুল একেবারে সুন্দরবনের একটা প্রান্তিক স্কুল, কাকদ্বীপ থেকে আমি বাসে করে আমার স্কুলের টিচারদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে আনন্দ করতে করতে এসেছিলাম, এসে ইন্ডিয়ান মিউজিয়াম দেখেছিলাম এবং অনেকগুলো জিনিস মাথার মধ্যে গেঁথে গিয়েছিল, যেমন তুতেনখামেনের মমি, যেমন মিশরের পিরামিডের যে রেপ্লিকা, যেরকম কিছু কিছু মানে সেই অদ্ভুত অদ্ভুত বিষয়, যে বিশাল তিমি মাছের একটা তার হাড় কত বড় হতে পারে, কিংবা বিভিন্ন ধরনের অপূর্ব সুন্দর কারুকার্যমণ্ডিত পোশাক আশাক, সোনার আলখাল্লা, সোনার কারুকার্য করা। তো
তো এইগুলোর মাথার মধ্যে গেঁথেছিল। এখন আবার যখন মিউজিয়ামে যাই মনে হয় যে স্টুডেন্টবেলায় এগুলো দেখেছিলাম, এগুলো সম্পর্কে আগ্রহ জেগেছিল, মনের মধ্যে বিস্ময় জেগেছিল, মনের মধ্যে এইগুলো সম্পর্কে জানতে ঔৎসুক্য জেগেছিল। তো এরকম আমার মতো আরও অনেক ছাত্রছাত্রী প্রতিনিয়ত এই মিউজিয়াম স্টাডিজের মাধ্যমে অনেক নতুন তথ্য জানতে পারে, কালচার সম্পর্কে, বিশ্ব সম্পর্কে, পরিবেশ সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে। সুতরাং আমাদেরকে এডুকেট করতে, আমাদেরকে আগ্রহী করতে, আমাদের জ্ঞানচক্ষুর উন্মিলনে এই মিউজিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করে। এবং অনেক কিছু যা হারিয়ে যাচ্ছে সেগুলোকে প্রিজার্ভেশন করে কিন্তু মিউজিয়াম। আমাদের জীবনের অনেক জিনিস, যেমন আমি যদি ফোকলোরের চদর বদর একটা মানে পাপেট্রির একটা ফর্ম আছে, সেটা হচ্ছে মূলত আদিবাসীরা এই ধরনের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য করতো। সেই চাদর চাপিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো বাক্স নিয়ে, তার ভেতরে কয়েকটা কাঠ দিয়ে তৈরি পুতুল, তারা কয়েকটা নির্দিষ্ট ভঙ্গি শুধু করতে পারতো। তো এই চদর বদর আজকে প্রায় হারিয়ে গেছে, প্রায় নেই, কিন্তু মিউজিয়ামে এইটা আমরা রাখতে পারি এবং রেখে আমরা সেটাকে দেখতে পারি। এরকম অনেক কালচারাল এলিমেন্ট আজকে আর কটা বাড়িতে জাঁতা থাকে, কটা বাড়িতে ঢেকি থাকে, কিন্তু মিউজিয়ামে আমরা এগুলোকে রেখেছি বা রাখি। তার ফলে এগুলো যারা আজকের প্রজন্ম তারা দেখে বিস্মিত হয়। এবং এগুলোকে যদি লাইভ করা যায়, জাঁতার মধ্যে ডাল দিয়ে একজন ভেঙে দেখাচ্ছে, এরকম যদি করা যায় তাহলে কিন্তু বিষয়টা আরও বেশি মানুষকে আকৃষ্ট করে এবং সেটার আরও গুরুত্ব বাড়ে। আজকাল মিউজিয়ামের বিভিন্ন রকমের মানে কার্যক্রম নেওয়া হয় মিউজিয়ামগুলোতে। তার মধ্যে যে বিভিন্ন পারফর্মিং আর্টকে দেখানো, যেমন আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম মাঝে মাঝেই পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে, হয়তো পশ্চিম সীমান্তবঙ্গ থেকে একটা ঝুমুরের দল নিয়ে এলো, পুরুলিয়া থেকে একটা ছৌয়ের দল নিয়ে এলো, উত্তরবঙ্গ থেকে একটা হয়তো সাইটল পূজার গান গাওয়ার জন্য একটা গ্রুপকে নিয়ে এলো, এবং তাদেরকে নিয়ে এসে এই ইন্ডিয়ান মিউজিয়ামে একটা ছোট প্রোগ্রাম করে, তারা একটা ওয়ার্কশপ করে, হয়তো কিছু ছাত্রছাত্রীদেরকে গানটা শেখানো হচ্ছে বা ছৌ নাচ শেখানো হচ্ছে বা রায়বেশে নাচ শেখানো হচ্ছে, হয়তো কিছু আগ্রহী গবেষকদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করা হলো, সেইটা নিয়ে তাদের সঙ্গে চর্চা করা হলো, এরম ধরনের কিছু লাইভ প্রোগ্রাম করছে। তার মধ্যে দিয়ে একদিকে যেরকম বিভিন্ন কালচারাল এলিমেন্টগুলোর একটা গবেষণা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে, একটা চর্চা হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে যে আর্টিজেন, সেই আর্টিজেনরাও তাদের কিছুটা লাইভলিহুড পাচ্ছে। এর ফলে তাদের যে আর্ট ফর্মটা, যেটা ডাইং আর্ট ফর্ম, যেটা হয়তো নষ্ট হতে বসেছে, যেটা হয়তো তাদের হয়তো লাইভ প্র্যাকটিসে একটা বড় কোয়েশ্চেন মার্ক পড়েছে, সেইগুলোর ক্ষেত্রে তারা কিছুটা সাপোর্ট পায়। এটাকে একটা সাপোর্ট সিস্টেম বলা যেতে পারে, যেটা কিনা অনেক সময়ে গভর্নমেন্ট থেকেও এনকারেজ করা হয়। যেমন আমাদের যে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, যেটা কালিকাপুরে এই মুহূর্তে রয়েছে, তারাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লোক সংস্কৃতি উৎসব করে। সেই উৎসবে জেলা থেকে শিল্পীদেরকে আনে, বিভিন্ন যে লোকগোষ্ঠীগুলো রয়েছে, যে বিভিন্ন ট্রাইবাল গ্রুপগুলো রয়েছে, তাদের যে আর্টিজেন যারা কিনা হয়তো অতটা বেশি শহরের সঙ্গে একাস্টাম নয়, তারা হয়তো শহরে পরিবেশে আসার মতো তাদের সেই সাপোর্ট সিস্টেম নেই, তাদেরকে এনে এখানে আবার শহরের মানুষও দেখতে চায় তাদের যে ইউনিক, যে অভিনব যে সাংস্কৃতিক উপাদানগুলোকে চাক্ষুষ করতে চায়, অনুভব করতে চায়, সেইগুলো দেখানোর একটা সুযোগ করে দেওয়া হয়। তো এইভাবে একদিকে এই যে এক্সিবিটগুলো করা হচ্ছে বা ফোকলোরের বিভিন্ন এলিমেন্টগুলো যে বিভিন্ন মিউজিয়ামগুলোতে দেখানো হচ্ছে, সেগুলো কিন্তু এই লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি কেন্দ্রতেও একটি ভালো মিউজিয়াম আছে। তো এইগুলো কিন্তু সেই আর্টিজেনদেরকেও উৎসাহিত করছে বা একটা সাপোর্ট দিচ্ছে, সেই সঙ্গে আমরাও কিন্তু তার সম্পর্কে জানতে পারছি, সাধারণ মানুষও কিন্তু এডুকেটেড হচ্ছে এর মাধ্যমে, এবং কমিউনিটি এনগেজমেন্ট হচ্ছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে কমিউনিটি এনগেজমেন্ট অনেক ক্ষেত্রেই এই সমস্ত মিউজিয়ামগুলো বিভিন্ন কমিউনিটিকে, ফোকলোর কমিউনিটিকে এনগেজ করে সাধারণ মানুষের সঙ্গে, যারা মূল স্ট্রিম যাদেরকে পিপল বলি, বা অনেক ক্ষেত্রে হয়তো আরবান যারা ফোক, তাদের সঙ্গে একটা যোগাযোগের সেতু নির্মাণ করে দেয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই মিউজিওলজি এবং ফোকলোর স্টাডিজ
এই দুটো যখন পাশাপাশি কাজ করে তখন অনেক ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড ম্যাচিওর্ড হয়ে ওঠে। অনেক ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড যেমন আর্কিওলজি, যেমন হিউম্যান জিওগ্রাফি, যেমন অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, ফোকলোর, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, আবার সাহিত্য, আবার ফাইন আর্টস, সঙ্গীত, নৃত্য কলা, নাট্যকলা ইত্যাদি বিভিন্ন যে ডিসিপ্লিন, একাডেমিক ডিসিপ্লিনগুলো, সেগুলোর একটা ইন্টারডিসিপ্লিনারি চর্চার ক্ষেত্র তৈরি হয় এই মিউজিয়াম স্টাডিজ এবং মিউজিওলজি এবং ফোকলোর স্টাডিজের মাধ্যমে। এবং অনেক ক্ষেত্রেই রিইন্টারপ্রিটেশন, নতুন করে কিছু নতুন ব্যাখ্যান উঠে আসে এবং সেটা অনেক ক্ষেত্রেই নতুন পথ আবিষ্কারের দিকে আমাদের এগিয়ে দেয়, নতুন ভাবনা আবিষ্কারের দিকে আমাদেরকে এগিয়ে দেয়। এবং সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে এই যে আন্তর্বিদ্যার শৃঙ্খলাগত যে চর্চা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, আজ সারা বিশ্বই স্বীকার করে থাকে। এবং আজকের যে ডিজিটাইজেশন, এটারও একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র এই মিউজিওলজি ও ফোকলোর স্টাডিজের মানে বিষয়ের সঙ্গে উন্নীত বা যুক্ত, সংশ্লিষ্ট। ডিজিটাইজেশনের মাধ্যমে আজকের দিনে মিউজিয়াম, আমরা জানি করোনাকালে যখন কেউ মিউজিয়াম ভিজিট করতে পারছিল না, বেশিরভাগ মিউজিয়াম তাদের একটা ডিজিটাল ফর্ম প্রকাশ করেছিল এবং মানুষ ঘরে বসে এই ডিজিটাল মিউজিয়ামকে মানে পরিদর্শন করতে পারছিল। এরকমভাবেই আমাদের প্রচুর কালচারাল এলিমেন্টকে আজকের দিনে সংরক্ষণ করে রাখার জন্য ডিজিটাইজেশন করা হচ্ছে। আমরা ভাবতে পারি যে একটা সময় আমরা শুনেছি যে তানসেন গান গেয়ে বৃষ্টি নামাতে পারতো, মীরাবাইয়ের ভজন শুনে মানে আকাশ থেকে স্বর্গের দেবতারা নেমে আসতো, বা মানে শ্রীকৃষ্ণ পর্যন্ত মুগ্ধ হতো। তো এই রকম, কিংবা রামপ্রসাদের গান শুনে মা কালী স্বয়ং হাজির হয়ে বেড়া বেঁধে দিয়েছিলেন। তো সেই সময় যদি ডিজিটাইজেশন থাকতো, আজকে হয়তো আমরা সেইগুলোকে শুনতে পারতাম, সেই অপূর্ব সঙ্গীত সুধা আস্বাদন করতে পারতাম। তো আজকের দিনে আমরা যদি যে সমস্ত শিল্পী রয়েছেন, আমাদের ফোক মিউজিকেরও যে অসাধারণ কালোজয়ী সমস্ত শিল্পীদের, তাদেরকে তো আমরা ডিজিটাইজেশনের মাধ্যমে রাখতে পেরেছি। এগুলো এই আর্কাইভ এবং মিউজিয়াম ও আর্কাইভই কিন্তু রাখে। তারা কিন্তু আব্বাসুদ্দিনের গান আমাদেরকে শোনায়, তারা কিন্তু শচীন কর্তার গান আমাদের শোনার সুযোগ করে দেয়, হ্যাঁ, তারা কিন্তু প্রতিমা বড়ুয়ার গান শোনার সুযোগ করে দেয়। তো এই ডিজিটাইজেশনের আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, গ্লোবালি এর গুরুত্ব দিনকে দিন বাড়ছে। এর মাধ্যমে আমাদের যে বিভিন্ন হারিয়ে যাওয়া লোক সংস্কৃতির বিভিন্ন এলিমেন্টগুলোকে আজকে কিন্তু আমরা আবার নতুন করে শুনতে পাচ্ছি। যাই হোক, এই দুটো বিষয়ের যে একটা আন্তঃসম্পর্ক, সেটা নিয়ে খানিকটা আমি আলোচনা করলাম। আমাদের যারা দর্শক বন্ধু যারা শুনছেন এই প্রোগ্রামটা, তাদেরকে বলবো যে পারলে আপনারা কিন্তু এটা আমাদেরকে কিছু কমেন্ট করবেন। কমেন্টগুলো করলে আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে আরও ঋদ্ধ হই। যারা এই বিষয়ে আগ্রহী, আমি জানি আমার দর্শক বা শ্রোতা খুব একটা লিমিটেড, তার কারণ এই সমস্ত বিষয় তো সবাই আগ্রহী হয় না। কিছু মানুষ এখনও নিভৃতে জ্ঞান চর্চা করে যাচ্ছে, তারাই এই ব্যাপারে আগ্রহী হয়। তো যারা আগ্রহী হবেন তারা একটু শুনে আমাকে বলবেন, এই ব্যাপারে কিছু পরামর্শ দিলে আমারও ভালো লাগবে, বা এই ব্যাপারে যদি তাদের কিছু আগ্রহ বা জানার কিছু থাকে সেটাও তারা জানাবেন প্লিজ। এবং আমরা আরও কিছু বিষয়ের সঙ্গে এই ফোকলোর অ্যান্ড কগনেট ডিসিপ্লিন, ফোকলোর এবং জ্ঞাতিবিদ্যা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা চর্চা ক্ষেত্র, কিন্তু ভীষণ অনালোচিত, একদমই কম আলোচিত একটি ক্ষেত্র। আমাদের লোকসংস্কৃতির মাস্টার্সে এবং আমরা কোর্স ওয়ার্কেও আমরা এই বিষয়টা আলোচনা করি, কিন্তু তা সত্ত্বেও এই বিষয়ে আলোচনা খুব কম, লিমিটেড। তো আমি সবাইকে বলবো যে আমি চেষ্টা করব এরকম কিছু জ্ঞাতিবিদ্যার সঙ্গে ফোকলোরের যে সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করতে। একটু দয়া করে আপনারা একটু কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।